এতদিন জানা ছিল হবে, প্রশ্ন ছিল কবে। এইবার কবে প্রশ্নের উত্তরটাও সামনে এসে গেছে। কথা বলছি এসআইআর নিয়ে বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে। জানা যাচ্ছিল বিহারে যেরকম এসআইআর হয়েছে সেই রকমই গোটা দেশ জুড়ে হবে, পশ্চিমবঙ্গেও হবে, কিন্তু কবে থেকে শুরু হবে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছিল না। নির্বাচন কমিশনের তরফ থেকে এখন খবর পাওয়া যাচ্ছে যে এই বছর অক্টোবর মাস থেকেই কিন্তু এই এসআইআর প্রক্রিয়া শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ জুড়ে শুরু হতে চলেছে। নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে সেটা হলো পুজোর মরশুম কাটলেই কিন্তু এই এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে। আপনারা জানেন সেপ্টেম্বর মাসের শেষে দুর্গাপুজো রয়েছে, দুর্গাপুজো, তারপর কালী পুজো, লক্ষ্মী পুজো, অনেক কিছুই রয়েছে। তো সেই সমস্ত পুজোর মরশুম পুরো যা যা আছে সেগুলো কেটে যাবার পর অক্টোবর মাস থেকেই কিন্তু এই এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে। এবার এই যে খবর সামনে এসেছে, এটার পরে সাধারণভাবে আপনি কি ধরনের প্রতিক্রিয়া আশা করবেন পশ্চিমবঙ্গের শাসক দল এবং প্রধান বিরোধী দলের তরফ থেকে? শাসক দল মানে তৃণমূল কংগ্রেস খানিকটা মুহ্যমান হবে, তারা একটু দুঃখ পাবে। তারা এতদিন ধরে বলেছে যে আমরা কিছুতেই এসআইআর হতে দেব না, তাই তারা রাগ করবে বা তারা এইবার দেখে নেব এই ধরনের কথাবার্তা বলবে। আর বিজেপি অবশ্যই করে খুশি হবে, তারা এতদিন বলে এসেছে এসআইআর না হলে ভোট হবে না, এসআইআর করতেই হবে, ভুয়ো ভোটারদের নাম বাদ দিতেই হবে, তো অতএব তারা নিশ্চয়ই খুশি। কিন্তু এই এসআইআর এর খবর সামনে আসার পর এখন দেখা যাচ্ছে খানিকটা এর উল্টো প্রতিক্রিয়া সামনে আসছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাবটা অনেকটা এইরকম যে ও আচ্ছা করবে করবে যখন তাহলে করো, আমিও দেখি কতটা তুমি করতে পারো, করবে যখন তখন চেষ্টা করোই। আর বিজেপি কেমন যেন এই নিয়ে খানিকটা চুপ করে গেছে বা একটু খানিকটা ম্রিয়মান হয়ে পড়েছে, তারা অতটাও উত্তেজনা উদ্দীপনা আর দেখাচ্ছে না এসআইআর নিয়ে। কেন হয়েছে? এর পেছনে কয়েকটা কারণ রয়েছে, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খুশি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এসআইআর কে অ্যাকসেপ্ট করে নেবার পেছনে কয়েকটা কারণ রয়েছে। সেই কথাগুলোই সেই কারণে তো অবশ্যই আসবো, কিন্তু তার আগে আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে সম্প্রতি যে কথা বলা হয়েছে সেই নিয়ে কয়েকটা কথা আপনাদের সামনে রাখি। আপনারা জানেন সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে নির্বাচন কমিশনকে যে বিহারের এসআইআর এর ক্ষেত্রে আপনারা ওই আধার কার্ডকে 12 নম্বর নথি হিসেবে গ্রহণ করবেন এবং 12 নম্বর নথি হিসেবে আধার কার্ড যে সাধারণ মানুষজন জমা দিতে পারবেন সেটা অবশ্যই করে কিন্তু আপনারা বিহারে জানাবেন। এবার এই যে অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে সেই একই অর্ডারে সুপ্রিম কোর্ট কিন্তু একথাও বলে দিয়েছে যে আধার আপনার পরিচয়ের প্রমাণ, নাগরিকত্বের প্রমাণ নয়। আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবেও না, আধার কার্ডকে শুধুমাত্র আপনার পরিচয়ের প্রমাণ হিসেবেই গ্রহণ করা হবে এবং নির্বাচন কমিশন সেই কাজটাই করবে। তারই সঙ্গে আপনি যদি আধার কার্ড জমা দেন সেই আধার কার্ড আসল না নকল সেই সমস্ত পরীক্ষা করার স্বাধীনতা এবং অধিকার সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের কাছে রয়েছে। তাহলে এবার আপনি প্রশ্ন করবেন যে আধার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে ভোটার তালিকায় নাম কি করে উঠবে আধার কার্ডের ওপর ভিত্তি করে? দেখুন সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডকে পরিচয়ের প্রমাণ হিসেবে কিন্তু নির্বাচন কমিশন গ্রহণ করবে। পরিচয়, আপনার পরিচিতির প্রমাণ স্বরূপ 12 নম্বর নথি হিসেবে আধার কার্ডকে নির্বাচন কমিশন গ্রহণ করবে এবং এই নির্দেশের উপর ভিত্তি করে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে আধার কার্ড আমরা জমা নেব, আপনারা আসুন আধার কার্ড দিন, আপনার পরিচয়ের প্রমাণ হিসেবে আপনারা এই আধার কার্ডটা দিতে পারেন। আপনার নাগরিকত্ব কিন্তু আধার কার্ড প্রমাণ করছে না, তার মানে আপনার নাগরিকত্ব প্রমাণ করার জন্য কিন্তু আপনাকে ওই আগের যে 11টা নথির তালিকা ছিল তার মধ্যে একটা জমা দিতে হবে। এই হচ্ছে আপাতত বিষয়। সুপ্রিম কোর্টও বলেছে আধার কার্ড পরিচয়ের প্রমাণ, নির্বাচন কমিশনও বলছে পরিচয় প্রমাণ হিসেবে আমরা আপনার আধার কার্ড জমা নেব। অর্থাৎ আপনার নাগরিকত্বের প্রমাণের জন্য কিন্তু আপনাকে ওই 11টার মধ্যে যে কোনো একটা নথি জমা দিতে হচ্ছে। এইবার এখানে আরো একটা বিষয় যেটা স্পষ্ট করার দরকার রয়েছে সেটা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে এই যে নির্দেশটা দেওয়া হয়েছে যে আধারকে 12 নম্বর নথি হিসেবে গ্রহণ করবে নির্বাচন কমিশন, এখনো পর্যন্ত এটা শুধুমাত্র বিহারের ক্ষেত্রে প্রযোজ্য। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে বিহারের এসআইআর এ যাদের নাম বাদ পড়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই একই জিনিস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা গোটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেটা কিন্তু এখনো সামনে আসেনি, সেটা এখনো পরিষ্কার নয়। সেক্ষেত্রে আবার যদি কোনো মামলা চলে, যেরকমটা পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে নিশ্চয়ই যাওয়া হবে, সেই রকম কোনো মামলা যদি চলে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই রকম যদি নির্দেশ আসে তবে কিন্তু আধার কার্ডকে এখানেও বা গোটা দেশে 12 নম্বর নথি হিসেবে গ্রহণ করা হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এসআইআর কে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং এসআইআর করুন, তার
মনের খুশির কারণ হচ্ছে একটা এটাও যে এই যে আধার কার্ডকে 12 নম্বর নথি হিসেবে সুপ্রিম কোর্ট গ্রহণ করতে বলেছে। বিষয়টা আসলে কি আপনাদের সামনে রাখলাম, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাবটাও এইরকম যে আধার কার্ড হলেই হয়ে যাবে, ব্যাস আপনাকে শুধু আধার কার্ডটা দেখাতে হবে। এবং সেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি তার প্রশাসনকে এই নির্দেশ পর্যন্ত দিয়ে দিয়েছেন যে যাদের কাছে আধার কার্ড নেই তাদের যেন একেবারে অত্যন্ত তৎপরতার সঙ্গে দুয়ারে সরকার করে আধার কার্ড করে দেওয়া হয়, একেবারে ঘরের দরজা দরজা পর্যন্ত আধার কার্ড যেন পৌঁছে দেওয়া হয়, এই রকম নির্দেশ অলরেডি তিনি তার প্রশাসনকে দিয়ে দিয়েছেন। এবং তারই সঙ্গে এখানে জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় একথাও বলেছেন একটা এসআইআর করতে গেলে সেটা মোটেই 2-3 মাসে হয় না, তার জন্য অন্তত 3-4 বছর সময় লাগে। অবশ্যই উনিও জানেন যে 3-4 বছর তো এটা টানা যাবে না, পিছবে না, কিন্তু এটাকে যত দূর টানা যায়, যত বেশি সময় নেওয়া যায় সেটাই তার জন্য ভালো। এবং এই আধার কার্ডের জন্য নিশ্চয়ই তিনিও আদালত পর্যন্ত যাবেন এবং বলবেন বিহারে যদি আপনারা আধার কার্ডকে অ্যালাউ করেন পশ্চিমবঙ্গে কেন করবেন না, এবং সেই নিয়ে মামলা হবে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি বলে সেটাও দেখা যাবে। অবশ্যই বিহারে কাদের ক্ষেত্রে কোন ক্ষেত্রে আধার কার্ডকে নেওয়া হবে, কিসের প্রমাণ হিসেবে নেওয়া হবে, সেটা আপনাদের সামনে আগেই আমি পরিষ্কার করলাম। এইবারে আসি দ্বিতীয় কারণে, যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কেন বলছেন যে ঠিক আছে হোক গে, মানে তার খুশির কারণটা কি? দ্বিতীয় কারণ হচ্ছে বুথ লেভেল অফিসার। আপনারা জানেন এই বুথ লেভেল অফিসার নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনী কাজের ক্ষেত্রে খানিকটা টানাপোড়েন শুরু হয়েছে। একদিকে নির্বাচন কমিশন ক্রমাগত তাদের মনে করিয়ে যাচ্ছে যে তোমরা কিন্তু নির্বাচনের কাজ করছো, এটা নির্বাচন কমিশনের আন্ডারে, নির্বাচন কমিশন যে কথা বলছে সেটা তোমাদের মেনে চলতে হবে। অন্যদিকে রাজ্য সরকার কিন্তু ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছে, খানিকটা আনঅফিশিয়ালি বা ঘুরিয়ে চাপ সৃষ্টি করে যাচ্ছে, বারবার মনে করিয়ে দিচ্ছে যে দেখো তোমরা কিন্তু আমাদের কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, নির্বাচন কমিশন ভোটের কয়েকদিন রয়েছে, তার আগে এবং পরে কিন্তু আমরাই আছি, আমরাই সব দেখবো, অতএব কাজকর্ম কিন্তু একটু বুঝে সুঝে করো। এবার এই যে টানাপোড়েন এটা আগামী দিনে আরো বাড়তে চলেছে এবং আরো প্রচুর পরিমাণে নতুন বিএলও কিন্তু নিযুক্ত হতে চলেছেন। কারণ আপনারা জানেন যে এবারে আমাদের পশ্চিমবঙ্গের বুথের সংখ্যা বাড়ছে। নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আগে যেটা ছিল যে একটা বুথে 1500 জন ভোটার ভোট দিতে পারবেন, এখন সেটা হয়ে গেছে 1200। অতএব বুথের সংখ্যা বাড়ছে, 13,000 প্রায় বুথের সংখ্যা বাড়ছে, 13,000-এর বেশি। তার মানে বলা হচ্ছে যে প্রায় 15,000 নতুন বিএলও নিযুক্ত করা হবে। এক হচ্ছে প্রত্যেক বুথ পিছু একজন করে বিএলও থাকবেন, তার সঙ্গে রিজার্ভে কয়েকজন বিএলওকে রাখা হবে, তারই সঙ্গে 10টা করে বুথ একত্রিত করে সেই 10টা বুথ পিছু একজন করে বিএলও সুপারভাইজার থাকবেন। তো এই সমস্ত নতুন বিএলও নিযুক্ত করতে হবে। তারই সঙ্গে জানা যাচ্ছে 11ই সেপ্টেম্বর থেকে শেষ যে ভোটার তালিকা হয়েছিল সেই তালিকা এবং শেষবার যেটা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হয়েছিল সেই তালিকা, দুটোর ম্যাপিং এর কাজ শুরু হবে। এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের নিযুক্ত করা হবে এই কাজগুলো করার জন্য, এবং তাদের ক্ষেত্রে যে টানাপোড়েন আগে দেখা গিয়েছিল পরবর্তীকালে আবার দেখতে পাওয়া যাবে সেই কথাও কিন্তু অনেকেই বলছেন। তার মানে এই যে নতুন বিএলও যাদের নিযুক্ত করা হবে সেখানেও প্রচুর সম্ভাবনা রয়েছে যে অনুপ্রাণিত মানুষজন তারা কিন্তু বিএলও হিসেবে নিযুক্ত হবেন, এবং সেক্ষেত্রে কারা অনুপ্রাণিত কারা নন, কাজের কোথায় কি গন্ডগোল হচ্ছে সেটা কিন্তু গুণে বের করা, মানে কতজন অনুপ্রাণিত সেটা বের করা একেবারেই সম্ভব নয়, এবং সেটা অবশ্যই শাসক দলের ক্ষেত্রে একটা বেনিফিট হবে। এবং এই কথাটা কেন বলছি যে এটা শাসক দলের জন্য বেনিফিট, তার কারণ আপনারা জানেন এখনো পর্যন্ত কিন্তু সেই ভোটার তালিকায় কারচুপি করার জন্য যে আধিকারিকরা ধরা পড়েছিলেন এবং নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের যে শাস্তির কথা বলা হয়েছিল, রাজ্য সরকার সেই শাস্তি এখনো সম্পূর্ণভাবে দেয়নি। আদালতে এই বিষয়টা গেছে এবং আদালতে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে দাবি করা হয়েছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে যে আধিকারিকরা ধরা পড়েছেন ভোটার তালিকায় কারচুপি করার জন্য তাদের সাসপেন্ড করতে হবে, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, সেই কাজ কিন্তু সম্পূর্ণভাবে রাজ্য সরকার এখনো পর্যন্ত করেনি। অর্থাৎ আপনি বুঝতে পারছেন এই টানাপোড়েন ভবিষ্যতে আরো বাড়বে, আরো প্রচুর অনুপ্রাণিতদের এই সিস্টেমের ভেতরে ঢুকে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এইবার তৃতীয় কারণ, দ্বিতীয় কারণ যদি বিএলও হয় তাহলে তৃতীয় কারণ বিএলএ, বুথ লেভেল এজেন্ট। বিজেপির কি বক্তব্য? বিজেপি বলছে যদি বহিরাগত হিন্দুরা থেকে থাকেন তাহলে তাদের আমরা শরণার্থী করব, আর বহিরাগত মুসলিম যদি থেকে থাকেন তাহলে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে, পরবর্তীকালে তাদের পুশব্যাক করা হবে বা যা যা অ্যাপ্রোপ্রিয়েট মেজার নেওয়া সেগুলো নেওয়া হবে, মানে তাদের আটক করা বলুন বা যাই বলুন। তারই সঙ্গে বিজেপির বক্তব্য ভুয়ো ভোটার যাদের নাম রয়েছে ভোটার তালিকায় সেই সমস্ত ভুয়ো নামগুলোকেও আমরা সরাবো। কিন্তু বিজেপি এটা করবে কি করে, বা যে কোনো রাজনৈতিক দল এটা করবে কি করে? বিএলওদের সঙ্গে সঙ্গে বিএলএ,
বুথ লেভেল এজেন্ট, প্রত্যেকটি রাজনৈতিক দলের যে এজেন্ট, তাদেরও কাজ বিএলওদের সঙ্গে ঘুরে ঘুরে এই প্রকৃত ভোটার কারা বা ভুয়ো ভোটার কারা সেগুলো যাচাই করা। কিন্তু এখন যেটা পরিস্থিতি সামনে আসছে পশ্চিমবঙ্গে, প্রত্যেকটা বুথে বুথ লেভেল এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা বিজেপির নেই, সেই সংগঠনের শক্তি বিজেপির নেই। তাহলে কি হবে? বিশেষ করে জানা যাচ্ছে যে সংখ্যালঘু অধ্যুষিত যে বুথগুলো রয়েছে সেই সমস্ত বুথে বুথ লেভেল এজেন্ট দেওয়া তো দূরের কথা, সেখানে বুথ কমিটি এখনো পর্যন্ত অনেক জায়গায় বিজেপি তৈরি করে উঠতে পারেনি। তাহলে এখানে সমাধানটা কি? যেমন দেখুন, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ক্ষেত্রে বিজেপি বলছে যে 294টা বুথ এখানে এরকম রয়েছে যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত এবং সেখানে বিজেপি এজেন্ট দিতে পারেনি। বাঁকুড়ায় এইরকম প্রায় 41টা বুথ আছে যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত, তার মধ্যে 8টা বুথে বিজেপির তবু কিছু সংখ্যালঘু কর্মী রয়েছেন, বেশিরভাগই নেই, অতএব সেখানেও তারা এজেন্ট দিতে পারেননি। তাহলে সেখানে সমাধানটা কি হবে? এই জায়গাগুলোতে কারা ভুয়ো ভোটার সেটা রাজনৈতিক দল বিজেপি কি করে তারা বের করবে, তারা যদি এজেন্টই দিতে না পারে? এটার একটা সমাধানের চেষ্টা বিজেপির তরফ থেকে করা হয়েছে। তারা বলছে যে একটা বুথে যদি আমরা এজেন্ট দিতে না পারি, সেখানে যদি সংগঠন শক্তিশালী না হয়, তাহলে যে জায়গায় আমাদের সংগঠন শক্তিশালী রয়েছে সেখান থেকে কাউকে নিয়ে এসে আমরা এই বুথে এজেন্ট হিসেবে বসাবো। সেক্ষেত্রে সমস্যা রয়েছে। সমস্যাটা কি? অন্য জায়গার কাউকে নিয়ে এসে যদি আপনি একটা বুথের এজেন্ট করেন, তাহলে সেই মানুষটার পক্ষে সেই বুথের সমস্ত লোকজনকে চেনা সম্ভব নয়। তিনি চেনেন না কারা প্রকৃত ভোটার, কারা কারচুপি করতে পারেন, কারা বহিরাগত কিন্তু নাম ঢুকে গেছে, সেগুলো সঠিকভাবে তিনি জানেন না। সেক্ষেত্রে সেগুলোকে ধরা, সেগুলোকে বের করা তার পক্ষে যথেষ্ট কঠিন হবে। তাহলে বিএলওর সঙ্গে ঘুরে ঘুরে বিএলএ কাজ করবেন, এটাই হচ্ছে কথা। বিএলও যদি অনুপ্রাণিত হন এবং বিজেপি যদি বিএলএ দিতে না পারে বা অন্য কোথাও থেকে বিএলএ নিয়ে এসে একটা বুথে যদি বসায়, তার পক্ষে এইভাবে কোন ভোটার প্রকৃত, কোন ভোটার ভুয়ো, কে বহিরাগত, কাকে চেনা যাচ্ছে না, কার নামটাই একেবারে মিথ্যে, সেগুলো তার পক্ষে চেনা, বের করা, ধরা এগুলো সম্ভব হবে না। এবং এটাও অবশ্যই একটা কারণ যে কারণে শাসক দল কিন্তু এই এসআইআর নিয়ে এখন যথেষ্ট আত্মবিশ্বাসী এবং তাদের মনোভাবটা এরকম যে ঠিক আছে, হবে যখন হোক, আমরাও দেখি তোমরা কতটা করবে। বিজেপিরই একজন প্রবীণ নেতা পশ্চিমবঙ্গের, তিনি সংবাদ মাধ্যমকে বলছেন যে রাজ্য সরকার এসআইআর প্রথম থেকেই চায়নি, অতএব রাজ্য সরকার বা রাজ্যের প্রশাসনের এসআইআর এর ক্ষেত্রে কতটা সদিচ্ছা রয়েছে, তারা কতটা সব নিয়ম মেনে কাজকর্ম করবেন সেই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি বিজেপি সব জায়গায় এজেন্ট দিতে না পারে, তাহলে প্রকৃত ভোটার কি করে আমরা যাচাই করব এবং ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া আদৌ মানা হচ্ছে কিনা সেটা আমরা কি করে জানতে পারবো? কিংবা অন্য কোনো বুথ থেকে কাউকে নিয়ে এসে যদি একটা বুথের এজেন্ট হিসেবে বসানো হয়, সেই সংশ্লিষ্ট ব্যক্তিও গোটা এলাকা চেনেন না, সবাইকে চেনেন না, তাহলে তিনিও সঠিকভাবে কাজটা করতে পেরেছেন কিনা, সমস্ত ফাঁকফোকরগুলো আদৌ ধরতে পেরেছেন কিনা, সেই নিয়ে একটা সংশয়ের জায়গা থেকেই যাবে। তার মানে যেভাবেই হোক না কেন একটা ফাঁক থেকে যাওয়ার পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছেই। বিশেষ করে বলা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো যেখানে বিজেপি এজেন্ট দিতে পারবে না, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বলা হচ্ছে যে ভুয়ো ভোটার তালিকায় ঢুকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবং সেখানে এই যাচাই করার জায়গাটায় একটা বড় ফাঁক থেকে যাবে যদি বিজেপি এজেন্ট দিতে না পারে। তাহলে পশ্চিমবঙ্গে কোনোদিনও সোজা আঙুলে ঘি উঠবে বলে আমার মনে হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খুব ভালো করেই জানেন যে এসআইআর যদি হয়ই, আইনত তিনি সেটাকে আটকাতে পারবেন না, যতই মামলা মোকদ্দমা যাই করুক না কেন। কিন্তু তিনি এটাও ভালো করেই জানেন যে তার হাতে এখনো সেই শক্তি আছে যে এসআইআর হলেও তার গদি মোটেই অতটা টালমাটাল হবে না যতটা বঙ্গ বিজেপি মনে করছে। এখন যখন এসআইআর এর ঘোষণা হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে অক্টোবর থেকে, সেটা বলা হয়ে গেছে। এখান থেকে এবার নদী কোন দিকে বাঁক নেয়, কি কি ঘটনার কথা উঠে আসে বা কি কি প্রতিক্রিয়া, কি কি খবর উঠে আসে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আজকের এই পর্ব এখানে শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।